ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের মাধ্যমিকে ভূগোলের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো। 10টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে এই ম্যাপ পয়েন্টিংয়ের ওপর। আজকে আমরা যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা করব, যেগুলো 2024 সালে ফাইনাল পরীক্ষার আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই ম্যাপ পয়েন্টিংগুলো বিভিন্ন বছর ফাইনাল পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এবং এবারেও ফাইনাল পরীক্ষায় এগুলো আসতে পারে। মাধ্যমিক পরীক্ষা আর হাতে গোনা কয়েকটি মাত্র দিন রয়েছে। এই ম্যাপ পয়েন্টিংগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে গেলে কমন পাওয়া যাবে এবং 10টি গুরুত্বপূর্ণ নাম্বার পাওয়া যাবে। তাহলে ভিডিওটি শুরু করি। বিস্তারিতভাবে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং ধরে ধরে এবং ডিটেলস সহ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট, সাজেশন, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক। আজকে ম্যাপ পয়েন্টিং এর প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বিন্ধ্য পর্বত। এই পর্বত থেকে একটি প্রশ্ন থাকে এবং এই পর্বতটি মাধ্যমিকে 3বার রিপিট হয়েছে এবং 2022 সালেও এটি এসেছিল। তারপরে প্রশ্ন, ভারতের একটি হাইটেক বন্দর। নামগুলো উল্লেখ করে দেবে না, দেবে। এই প্রশ্নটাও 2বার রিপিট হয়েছে। ভারতে একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, এটি বহুবার রিপিট হয়েছে। কফি উৎপাদক অঞ্চল, নর্মদা নদী থেকে একটি থাকে, বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে। এটি তো টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলে বারবার দিয়েছে এই প্রশ্নটি। চিল্কা হ্রদ, পক প্রণালী, অরণ্য গবেষণা কেন্দ্র এবং ভারতের দক্ষিণতম বিন্দু। এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং আজকে আমরা বিস্তারিতভাবে দেখব। প্রথম প্রশ্ন দেখি আমরা, বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতের অবস্থানটা আমরা খুব ভালোভাবে দেখি। বিন্ধ্য পর্বতটা রয়েছে এই গুজরাটের এখান থেকে শুরু করে গোটা বিন্ধ্য পর্বতটাই রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে বিন্ধ্য পর্বত। এটি হচ্ছে বিন্ধ্য পর্বত, যেটি মধ্যপ্রদেশে সব থেকে বেশি রয়েছে। হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য পর্বত, যেটি রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে এবং গুজরাটে একটুখানি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা, ভারতের একটি হাইটেক বন্দর। হাইটেক বন্দর ভারতের রয়েছে, জায়গাটার নাম হচ্ছে নবসেবা বন্দর। নবসেবা বন্দর। আরেকটি নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। নেহেরু বন্দর, এটি রয়েছে নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। এটি রয়েছে মুম্বাইয়ের, মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রের নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, এর অবস্থানটা দেখি আমরা, ঠিক এই জায়গা বরাবর রয়েছে নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। এটি হাইটেক বন্দর, হাইটেক বন্দর, হাইটেক বন্দর। নাম হচ্ছে নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, যেটি মহারাষ্ট্রে মুম্বাইয়ের কাছে অবস্থিত। এই বন্দরটি, এখানে সব থেকে উন্নত প্রযুক্তির বন্দর রয়েছে। এখানে উন্নত প্রযুক্তির ব্যবস্থা রয়েছে, যেখানে জাহাজগুলো রাখা যায়। সব থেকে অত্যাধুনিক বন্দর হচ্ছে এই নবসেবা বন্দর। 3 নম্বর প্রশ্ন দেখি, একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, সব থেকে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে জামনগর, যেটি গুজরাটে অবস্থিত। এটি বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে টেস্ট পেপারে, তো বিভিন্ন পেজে রয়েছে জামনগরটা। তাহলে এই জামনগরের অবস্থানটা দেখি আমরা। জামনগরটা কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটের কোন জায়গাটা? ঠিক এটা হচ্ছে গুজরাট। এই গুজরাটের এই জায়গা বরাবর রয়েছে জামনগর। এটা হচ্ছে জামনগর, যেটি গুজরাটের বৃহত্তম এবং সমগ্র ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। 4 নম্বর প্রশ্ন দেখি, কফি উৎপাদক অঞ্চল। এই প্রশ্নটি অনেকবার রিপিট হয়েছে। ভারতের কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। এই 3টে রাজ্যে, এই দক্ষিণ ভারতে এই জায়গা বরাবর প্রচুর কফি উৎপন্ন হয়। তাহলে একটি অঞ্চল বলেছে, তাহলে আমরা দেখি কর্ণাটকের ঠিক এই জায়গা বরাবর রয়েছে চিকমাগালু। এই জায়গাটায় প্রচুর কফি উৎপন্ন হয়। তাহলে আমরা এখানটা দেখাবো।
ঠিক এইটুকুন জায়গা আমরা দেখাতে পারি। এখানটা হবে কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, উৎপাদক অঞ্চল। কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক রাজ্য। এই প্রশ্নটি অনেক সময় শর্ট প্রশ্নে পড়ে। তাহলে কফি উৎপাদক অঞ্চলটা আমরা দক্ষিণ ভারতের ঠিক এই জায়গাটায় দেখাবো। 5 নম্বর প্রশ্ন দেখি, নর্মদা নদী। এই নদী, এই প্রশ্নটি 2020 সাল, 12 সাল, 8 সাল, 5 সাল অনেক বছর রিপিট হয়েছে। তাহলে এর অবস্থানটা দেখি। নর্মদা নদী মধ্যপ্রদেশের ঠিক এই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, মধ্যপ্রদেশে এই জায়গা থেকে উৎপত্তি লাভ করে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গিয়ে গুজরাটে প্রবেশ করে এই খাম্বাত উপসাগরে পড়েছে। ঠিক এই জায়গা বরাবর প্রবাহিত হয়েছে। নর্মদা নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত হয়েছে। এখানে আমরা দেখছি ওপরে বিন্ধ্য পর্বতমালা, এর নিচে রয়েছে সাতপুরা পর্বত। সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝখানে যে গ্রস্ত উপত্যকা, তার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। খুবই গুরুত্বপূর্ণ এটি, নর্মদা নদী। এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় আসতে পারে, অনেক টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোতে বারবার এই নদীটি রিপিট হচ্ছে। এর পরের প্রশ্ন দেখি আমরা 6 নম্বর প্রশ্ন, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা কোথায় দেখব? এটি হচ্ছে, অঞ্চলটার নাম আগে আমরা দেখে নিই। দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চলটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল, উপকূল, করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলের অবস্থানটা দেখি। করমণ্ডল উপকূলটা অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু উপকূল, বেশিরভাগ তামিলনাড়ুতে রয়েছে। এই জায়গাটা হচ্ছে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুর উপকূল অনেক সময় বলে। এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কেন হয় সেটা আমরা বলে দিচ্ছি। করমণ্ডল উপকূল, উপকূল। আমরা জানি ভারতবর্ষে মৌসুমী জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। ভারতবর্ষের মৌসুমী বায়ুর দুটো শাখা, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম আরব সাগরীয় শাখা, এখানে রয়েছে আরব সাগর। আরব সাগর দিয়ে যখন আসে জলীয়বাষ্প নিয়ে মৌসুমী বায়ু, তখন একবার এই উপকূলে বৃষ্টিপাত ঘটিয়ে চলে যায়। আর শীতকালে যখন মৌসুমী বায়ু প্রত্যাগমন করে, তখন আছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু শাখা, তখন এই দিক দিয়ে আসার সময় এখানে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প নেয়, আবার এই উপকূলে এসে ধাক্কা মারে, আবার একবার বৃষ্টিপাত হয়। তাই বছরে যাবার সময় একবার বৃষ্টিপাত হচ্ছে, মৌসুমী বায়ুর আগমনকালে একবার বৃষ্টিপাত হচ্ছে, আবার মৌসুমী বায়ু প্রত্যাগমনকালে আরেকবার বৃষ্টিপাত হচ্ছে। তাই এইখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে, যেখানে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ জুড়ে রয়েছে এই করমণ্ডল উপকূলটি। এটি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এটি আসতেই পারে, এবারে আসবেই মনে হচ্ছে। পরের প্রশ্ন দেখি আমরা, চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ ভারতের, এটি লবণাক্ত হ্রদ, বৃহত্তম লবণাক্ত হ্রদ এই চিল্কা হ্রদ ভারতের। এর অবস্থানটা কোথায়, কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোনখানটায় রয়েছে? উড়িষ্যার ঠিক এই খাঁজ, এটা পশ্চিমবঙ্গের পাশে উড়িষ্যা, উড়িষ্যার এই খাঁজ বরাবর রয়েছে, এখানটা রয়েছে চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হ্রদ থেকে একটি করে প্রশ্ন থাকে। 8 নম্বর প্রশ্ন দেখি আমরা, দিয়েছে পক প্রণালী। পক প্রণালী আমাদের দিয়েছে 8 নম্বর প্রশ্নটি। তাহলে এই পক প্রণালীটা কোথায় আছে দেখতে হবে। পক প্রণালী ভারত আর শ্রীলঙ্কা এই দুটোকে বিচ্ছিন্ন করেছে। তাহলে ভারত আর শ্রীলঙ্কার মাঝে ঠিক এই গ্যাপটায়, এখানটা হচ্ছে পক প্রণালী, পক প্রণালী। এমসিকিউ প্রশ্নতে অনেক সময় এই প্রশ্নটি থাকে। ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? পক প্রণালী। 9 নম্বর প্রশ্ন দেখি আমরা, অরণ্য গবেষণা কেন্দ্র। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে, দেরাদুনে রয়েছে। দেরাদুনটা কোথায়? দেরাদুনটা রয়েছে উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড রাজ্য এখানটা। উত্তরাখণ্ডের ঠিক এই জায়গা বরাবর রয়েছে দেরাদুন, দেরাদুন, দেরাদুন। কি দেরাদুন? অরণ্য গবেষণা কেন্দ্র, অরণ্য গবেষণা কেন্দ্র, গবেষণা কেন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? 10 নম্বর প্রশ্ন দিয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু। ভারতের দক্ষিণ, সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। তাহলে এই ইন্দিরা পয়েন্টটা কোথায় রয়েছে? ইন্দিরা পয়েন্টটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একবারে শেষ দ্বীপ, দ্বীপটা এই জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে হয়েছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা
পয়েন্ট। তাহলে আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এই প্রশ্নগুলো মাধ্যমিক 2024 সালে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ডিটেলস সহ এই ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা করে দিলাম, এগুলো বারবার প্র্যাকটিস করবে, এখান থেকেই কমন পাওয়া যাবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের।